প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিতে তোমাদের সুস্বাগত। আজকে তোমাদের সামনে আলোচনা করব অর্থনৈতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের ভারতের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ, ভারতের জনসংখ্যা। আজকে এই অংশটি নিয়ে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোকপাত করব এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য এই টপিকটি থেকে বা এই অংশটি থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তা নিয়েও আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোকপাত করব। এইবারে আলোচনা করব এই অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের একটি প্রশ্ন, কিংবা যদি এটি 5 মার্কসের না দেয় তাহলে 3 মার্কসেরও কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে যে উত্তরের যে লেন্থটি হবে সে লেন্থটি একটু আমাকে ছোট করে দিতে হবে, কিন্তু আমাকে উত্তরটা এখানে লিখতে হবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ভারতের জনসংখ্যা এই অংশটি থেকে এসে থাকে, সেটি হলো যে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ, কিংবা ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, কিংবা ভারতের অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো, বা এটিকে ঘুরিয়েও এইভাবে দিতে পারে যে ভারতের সর্বত্র ক্ষেত্রে জনসংখ্যা সমান নয় কেন। তো এই প্রশ্নটি 4 ভাবে ঘুরিয়ে দিতে পারে, তবে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তার উত্তর হবে একটাই। ভারতের অসম জনবন্টনের কারণ 3 ধরনের হয়ে থাকে, একটি প্রাকৃতিক কারণ, একটি অপ্রাকৃতিক বা অর্থনৈতিক কারণ, আর একটি হয়ে থাকে অন্যান্য কারণ। তো প্রথমে আমাকে একটি ছোট্ট জেনারেল ইন্ট্রোডাকশন দিয়ে আমাকে প্রশ্নের উত্তরটাকে শুরু করতে হবে। সেটি হলো ভারতের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্যই হলো এই অসম বন্টন, যেহেতু আমার প্রশ্নে অসম বন্টন এখানে উল্লেখ করে দিয়েছে। ভারতের মোট জনসংখ্যার প্রায় 50% মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে এবং বাকি 50%-এর মানুষ কম বেশি হিমালয় পার্বত্য অঞ্চল কিংবা প্রাধান্য অঞ্চলে বসবাস করে। তবে জনসংখ্যা বন্টনের তারতম্যের যে কারণগুলি আমরা এখানে দেখতে পাই তার নিম্নরূপ বলে প্রাকৃতিক কারণ, সাংস্কৃতিক কারণ বা অর্থনৈতিক কারণ এবং অন্যান্য কারণ এখানে উল্লেখ করতে হবে। অন্যান্য কারণের মধ্যে সামাজিক রাজনৈতিক কারণ এখানে উল্লেখ করতে হবে। প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক কারণ, ফিজিক্যাল ফ্যাক্টর। প্রাকৃতিক কারণে জনসংখ্যা বন্টনের তারতম্য ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা এবং ভৌগোলিক অবস্থান প্রভৃতির ওপর ভিত্তি করে এই জনসংখ্যার বন্টন গড়ে ওঠে। প্রথম যে উপাদানটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ভূপ্রকৃতি, যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি ফিজিওগ্রাফি অফ রিলিফ। না, ভূপ্রকৃতি ভারতের জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে একটি অন্যতম নিয়ন্ত্রক। এখানে ভূমিরূপের উচ্চতা, ভূমিরূপের ঢাল, ভূমিরূপের বন্ধুরতা, তার জলমগ্ন জলাভূমি প্রভৃতি উপাদানের উপর ভিত্তি করে জনবসতি গড়ে ওঠে। সাধারণত ভূমিরূপের বন্ধুরতার যে প্রকৃতি কি হবে তার উপর নির্ভর করে এই জনবন্টন এখানে বণ্টিত হয়েছে। আমরা বলতে পারি যে সিন্ধু, গঙ্গা বা উপকূলীয় সমভূমি অঞ্চল, এটি তার যে ভূমিরূপের যে বন্ধুরতা সেটা সমতল প্রকৃতি, এবং আমরা জানি সমতল ভূমিতে কৃষিকাজ এবং যোগাযোগ ব্যবস্থা ও শিল্প সব দিক থেকেই উন্নত, তাই সমতল ভূমিতে জনসংখ্যা অত্যাধিক বেশি। তবে এমন কিছু কিছু রিজিয়ন বা অঞ্চলগুলো আছে, যেমন বলতে পারি হিমালয় পার্বত্য অঞ্চল বা পার্বত্য বা পাহাড়ি অঞ্চল, সেই সমস্ত ভূমিভাগ অত্যাধিক উঁচু এবং অত্যাধিক ঢাল বিশিষ্ট হওয়ার কারণে এখানে তেমন কৃষিকাজ, শিল্প বা যোগাযোগ ব্যবস্থা সেইভাবে উন্নত হতে পারেনি, তাই এই সমস্ত অঞ্চলগুলিতে জনসংখ্যা অত্যন্ত কম। তবে কিছু কিছু পাহাড়ি অঞ্চলগুলি আছে যেগুলো পর্যটন কেন্দ্রের কারণে সেটি পর্যটন শিল্প উন্নত হয়েছে, তো সেই সমস্ত কারণে জনসংখ্যার আধিক্যতা দেখা যায়। আবার আমরা বলতে পারি যে মালভূমি অঞ্চলগুলিতে বিশেষত জনবন্টন মাঝারি প্রকৃতির হয়ে থাকে, কারণ এই মালভূমি অঞ্চলের জনবন্টন বিশেষ করে খনিজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে ওঠে। অর্থাৎ মালভূমির যে সমস্ত অঞ্চল খনিজ সম্পদে অত্যাধিক প্রাচুর্য, তাই সেই সমস্ত খনিজ সম্পদের উপর ভিত্তি করেই কিন্তু জনবন্টন গড়ে উঠেছে। তারপর সেকেন্ড যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো নদ নদী।
না এই নদ নদী বেসিক্যালি ভারতের জনবন্টনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই সমস্ত নদী অববাহিকাগুলি অত্যাধিক উর্বর। তাই নদী অববাহিকা উর্বরতার কারণে এখানে জনসংখ্যা অত্যাধিক বেশি হয়ে থাকে, কারণ এই সমস্ত নদীগুলিকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন কৃষিকাজ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জল প্রভৃতি সরবরাহ করে থাকছে। এছাড়াও শিল্পাঞ্চলে এই জলপথের অবস্থানের জন্যই কিন্তু পরিবহন মাধ্যমেও কিন্তু শিল্পের যথেষ্ট উন্নতি ঘটেছে, কারণ কাঁচামালের আমদানি রপ্তানি এবং শিল্পের উৎপাদনকৃত যে পণ্যদ্রব্যগুলো সেগুলোর আমদানি রপ্তানি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জলপথের মাধ্যমে হয়ে থাকে। তাই এই জলপথ বা নদী অববাহিকা অঞ্চলগুলিকে কেন্দ্র করেও কিন্তু জনবসতির আধিক্য এখানে গড়ে উঠেছে। বিশেষ করে আমরা বলতে পারি যে প্রাচীনকালে অধিকাংশ সভ্যতাই কিন্তু এই নদী কেন্দ্রিক কিন্তু হয়ে উঠেছে, অর্থাৎ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তারপরে আমরা বলবো জলবায়ু। না জনসংখ্যা বৃদ্ধির প্রকৃতি কি হবে তার উপর জলবায়ু কিন্তু একটা বিশেষ প্রভাব বিস্তার করছে। অর্থাৎ ভারতের সব জায়গায় কিন্তু জলবায়ু সমান নয়, অর্থাৎ জনসংখ্যার স্থানীয় বন্টনের উষ্ণতা, তার বৃষ্টিপাতের পরিমাণ, তার আর্দ্রতা ইত্যাদির উপর নির্ভর করে জনসংখ্যার যে তারতম্য সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নতম হয়ে থাকে। বিশেষ করে আমরা বলতে পারি যে উপকূলীয় জলবায়ু অঞ্চল সারা বছর যেহেতু মনোরম থাকে, তাই উপকূলীয় অঞ্চলে জলবায়ুর উপর কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জনবসতির কিন্তু বসবাস এখানে ঘটেছে। এছাড়াও আমরা বলতে পারি যে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের বিভিন্ন রাজ্যগুলির জলবায়ু প্রকৃতি অত্যাধিক ওই স্যাঁতস্যাঁতে টাইপের, তো সেই কারণে কী হয়ে থাকে না সেখানকার যে জনসংখ্যা অত্যাধিক কম হয়ে থাকে। আবার পার্বত্য অঞ্চলে অধিক শীত এবং মরু অঞ্চলে অত্যাধিক গরম বা বৃষ্টিপাতের তেমন প্রাধান্যতা না হওয়ার কারণে কিন্তু সেখানকার জনবসতি অত্যন্ত বিরল হয়ে চলেছে। বিশেষত বৃষ্টিপাত ও জনসংখ্যার বন্টনকে কিন্তু এখানে সর্বাধিক নিয়ন্ত্রণ করে থাকে। এবারে বলবো মৃত্তিকা। না মৃত্তিকা হলো মাটির গুণাগুণের ওপর এই জনবন্টন নির্ভর করছে, অর্থাৎ এখানে মাটির গঠন ও মাটির বৈশিষ্ট্য এবং মাটির প্রকৃতি কী হবে তার ওপর কিন্তু জনসংখ্যার বন্টন এখানে প্রভাব বিস্তার করছে। আমরা বলতে পারি যে উপকূলীয় সমভূমি বা গঙ্গা অঞ্চলের সমভূমি সেখানকার যে মৃত্তিকা অত্যাধিক উর্বর, এবং আমরা জানি উর্বর মৃত্তিকা মানে সেখানে কৃষিকাজ এবং শিল্পে উন্নত হবে। তাই উর্বর মৃত্তিকা অঞ্চলে কিন্তু এখানে জনবন্টনের আধিক্যটা ঘটেছে। আবার মালভূমি অঞ্চলের যে মাটি সে মাটির প্রকৃতি উর্বর হলেও সেটা রেগুর মৃত্তিকা হয়ে থাকে। তাই ডেকান ট্র্যাপ অঞ্চলের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জনাকীর্ণতা এখানে দেখা যায়। তবে ছোটনাগপুর অঞ্চলে ল্যাটেরাইট মাটি, দক্ষিণ ভারতের লাল মাটি এবং হিমালয় অঞ্চলে পর্জল মাটি কিন্তু অত্যাধিক কিন্তু অনুর্বর। তাই অনুর্বরতা হওয়ার কারণে কিন্তু এখানে জনবসতি কিন্তু সেভাবে এখানে বিস্তৃত বা প্রাধান্য পায়নি। আর আরেকটি আমরা লাস্ট পয়েন্ট বলতে পারি প্রাকৃতিক কারণের মধ্যে, সেটি হলো বনভূমি ও স্বাভাবিক উদ্ভিদ। অনেক সময় বনভূমি বা স্বাভাবিক উদ্ভিদের ওপর কেন্দ্র করেও কিন্তু এই জনবসতির বিস্তৃতি ঘটেছে। উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ ক্ষেত্রে এই বনভূমি থাকার কারণে কিন্তু সেখানকার বসবাসের প্রতিকূল পরিবেশ কিন্তু এখানে জনসংখ্যা কম, কিন্তু কম হলেও বনভূমির সীমান্ত অঞ্চলে বিভিন্ন যে বনজ সম্পদের যে প্রাচুর্যতা আছে মানুষ সেইগুলোকেই সংগ্রহ করে কিন্তু জীবিকা নির্বাহ করে। তাই এই বনজ সম্পদের প্রাচুর্যতা কিন্তু এই বনভূমি অঞ্চলগুলিতে কিন্তু জনসংখ্যা কিন্তু এখানে বণ্টিত হয়ে থাকে। এবারে আমরা আলোচনা করব অর্থনৈতিক কারণ বা অপ্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের পাশাপাশি জনসংখ্যার অসম বন্টনের ক্ষেত্রে অর্থনৈতিক কিছু কারণ আছে, এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। প্রথমে আমরা যে পয়েন্টে নিয়ে আলোচনা করব সেটি হলো কৃষি ও পশুপালন। অর্থাৎ ভারতের যে সমস্ত অঞ্চলগুলি কৃষিতে উন্নত, অর্থাৎ বলতে পারি ভারতের গাঙ্গেয় বা উপকূলীয় সমভূমি অঞ্চলগুলি, এই সমস্ত অঞ্চলগুলি কি হয় না কৃষিকার্যে কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাই এই সমস্ত যে কৃষি প্রধান অঞ্চলগুলিতে কিন্তু কেন্দ্র করেও কিন্তু জনবসতির অসম বন্টন এখানে ঘটেছে। এছাড়াও আমরা বলতে পারি
যে গুজরাটের মতো কিছু অঞ্চলগুলি সেখানকার মৃত্তিকা অনুর্বর মৃত্তিকা, তাই এখানে কিন্তু তেমন কৃষিকাজ লক্ষ্য করা যায় না, তবে কিন্তু এখানে পশুপালন কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাই কৃষিকাজ না হলেও পশুপালনকে কেন্দ্র করেও কিন্তু গুজরাটের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু জনসংখ্যার অসম বন্টন কিন্তু এখানে ঘটেছে। তারপরে পয়েন্ট আমরা যেটা আলোচনা করব সেটা হলো শিল্প ও শিল্পাঞ্চলগুলি। না, সর্বাধিক কাজকর্মের যে সুযোগ বা সর্বাধিক জীবিকা নির্বাহের যে সুযোগ যেটা পাওয়া যায় সেটা হলো এই সমস্ত শিল্প ও শিল্পাঞ্চলকে কেন্দ্র করে। যেমন আমরা ফর এক্সাম্পল বলতেই পারি দুর্গাপুর বা আসানসোল, মুম্বাই বা পুনে, কিংবা আমরা বলতে পারি যে হুগলি নদীর উভয় তীরে যে পাট শিল্পের যে চাষাবাদ হয়ে থাকে। তো এই সমস্ত শিল্প ও শিল্পাঞ্চলগুলির অবস্থানের কারণেও কিন্তু এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করেও কিন্তু জনসংখ্যার কিন্তু এখানে অসম বন্টন কিন্তু এখানে ঘটেছে। এরপরে আমরা বলবো যে খনিজ সম্পদের প্রাচুর্যতা। না, ভারতে যে সমস্ত অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ সেই সমস্ত অঞ্চলে কিন্তু সব থেকে বেশি ঘন বসতিপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ খনিজ অঞ্চলে বা মধ্যে বিভিন্ন যে কর্মসংস্থান পাওয়া যায় বা বিভিন্ন জীবিকার কিন্তু সুযোগ থাকে। তাই মানুষ এই সমস্ত খনিজ অঞ্চলগুলিতে কিন্তু কেন্দ্র করে অর্থাৎ উপার্জনের লাভে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তারা জনবসতি গড়ে তোলে। আমরা উদাহরণস্বরূপ বলতেই পারি যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, সেখানে সালেম বা বায়ডিলার মতো অঞ্চলগুলিতে কিন্তু এই ধরনের ঘন বসতিপূর্ণ পরিবেশ কিন্তু এখানে গড়ে উঠেছে। তারপর আমরা বলতে পারি যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। না, বিশেষত ভারত রেল ও সড়কপথ যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট উন্নত। এছাড়াও বিভিন্ন পার্বত্য যে সমস্ত অঞ্চলগুলিতে আছে সেখানে আবার এই রেল বা সড়কপথের যে মারফত যে যোগাযোগ ব্যবস্থা আছে সেটা কিন্তু আবার তেমন উন্নত নয়, অনুন্নত বললেই চলে। তাই যে সমস্ত অঞ্চলগুলিতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সব থেকে উন্নত সেই সমস্ত অঞ্চলগুলিতে জনবসতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আবার যে সমস্ত অঞ্চলগুলিতে পরিবহন ব্যবস্থার তেমন কোনো উন্নত নেই সে সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু জনবসতি আমরা বলতে পারি অত্যাধিক বিরল প্রকৃতির হয়ে থাকে। এবারে আমরা আলোচনা করব অন্যান্য কারণ। জনসংখ্যার অসম বন্টনে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কিংবা অর্থনৈতিক কারণের পাশাপাশি অন্যান্য কারণ অর্থাৎ বিভিন্ন ধর্মীয় কারণ, বিভিন্ন রাজনৈতিক কারণ এবং আদার্স যা অন্যান্য যে কারণগুলি আছে সেগুলো কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো জীবিকার সুযোগ। ভারতের যে সমস্ত অঞ্চলগুলিতে জীবিকার প্রাধান্য বেশি সেই সমস্ত অঞ্চলগুলিতে জনসংখ্যার পরিমাণও বেশি, অর্থাৎ জীবিকা উপার্জনের লক্ষ্যে কিন্তু মানুষ সেই সমস্ত অঞ্চলগুলিতে এসে কিন্তু বসবাস করতে থাকে। নেক্সট যে কারণটি আলোচনা করব সেটি হলো শিক্ষা কেন্দ্র। না, ভারতের বেশ কিছু এমন কতগুলো অঞ্চল আছে যেগুলো শিক্ষা কেন্দ্র বা শিক্ষাগত দিক থেকে অত্যাধিক উন্নত। তাই দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ কিংবা গ্রামাঞ্চল থেকেও কিন্তু বিভিন্ন মানুষ শিক্ষা লাভের জন্য কিন্তু এখানে চলে আসে। তাই এখানে কিন্তু জনসংখ্যা অসমভাবে কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তারপরে বলতে পারি বিভিন্ন ধর্মীয় স্থান। না, ধর্মীয় স্থানকে কেন্দ্র করেও কিন্তু এখানে জনবসতি গড়ে উঠেছে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাজারহাট ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে তারা এই সমস্ত ধর্মীয় স্থানগুলিতে বিভিন্ন উপার্জন তারা এখানে করে থাকে। তাই ধর্মীয় স্থানকে কেন্দ্র করেও কিন্তু জনসংখ্যা প্রায় অসম হারে বৃদ্ধি পেয়েছে। এবারে আমরা আলোচনা করব রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ বিশেষত রাজনৈতিক পরিবেশ কিংবা সরকারি ও বেসরকারি যে সমস্ত নীতিগুলি রয়েছে অর্থাৎ জনসংখ্যা বিন্যাসের তারতম্য ঘটাতে সক্ষম হয়েছে। অর্থাৎ 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলে এই জনসংখ্যার আধিক্য ঘটে। সরকার এই পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন উপনগরী এখানে গড়ে তোলে। এখানে উপনগরী বলতে আমরা বলতে পারি যে সল্টলেক বা রাজারহাটের মতো এই সমস্ত শহরগুলি, এখানে প্রায় জনসংখ্যা কিন্তু অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করে বিভিন্ন পর্যটন কেন্দ্র করেও কিন্তু জনসংখ্যার অসম বন্টন কিন্তু এখানে ঘটেছে। তাই এই সমস্ত উপাদানগুলি কিন্তু জনসংখ্যার অসম বন্টনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।